ওভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। চা ফা এখন হবে না, রান্না হচ্ছে, একেবারে রাতের খাবার সেরে নেবে। চা বানানোর সময় কই আমার মেজাজ এমনিতেই অনেক গরম হয়ে আছে, তার উপর আবার চাটা চেয়ে কিন্তু আমার মেজাজ আরো খারাপ করে দিও না। কেমন মেয়ে তুমি? সারা দিনের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, কই নিজে থেকেই চা দেবে, তা না উল্টো মেজাজ দেখাচ্ছ। আমার জন্য একটু ভাববে তো নাকি? সারাদিন দোকানে একভাবে বসে থেকে যেন হাড় গোড় অবশ হয়ে আসছে। দাও না এক কাপ গরম গরম চা বানিয়ে। কেন ভাববো তোমার কথা? তুমি ভেবেছিলে আমার কথা? সারাদিন স্কুলের পর ক্লান্ত হয়ে ফিরে একটুও বিশ্রাম পাই না, সে কথা ভেবেছ একবারও? আমি কার কাছে চাইবো আমাকে এক কাপ চা করে দাও? আমার জন্য কয়জন ধোয়া ওঠা গরম ভাত রান্না করে মুখের সামনে হাজির করে, সেই তো আমাকে হাত পুড়িয়ে রান্নাঘরে ঘন্টা ধরে রান্না করে তারপর খেতে হয়। তোমাকে কতবার বললাম একটা রান্নার লোক রেখে নাও, তুমি তো রাজি হলে না। এখন আবার আমাকে দোষ দিচ্ছ। আমি না হয় কালকে রান্নার জন্য লোক দেখবো একটা, তাহলে তোমার স্কুল থেকে ফিরে এত কষ্ট করতে হবে না। কেন রান্নার লোক রাখবো কেন? টাকাটা কে দেবে? তোমার অপদার্থ ভাই নাকি তোমার অসুস্থ মা? সেই তো আমাদের পকেট থেকে টাকা যাবে। চারিদিকে এত এত জলের মতো খরচ হচ্ছে, এখন আবার রান্নার লোকের টাকাও আমাদের দিতে হবে। এই সংসারে একসাথে থাকার কি মানে আছে দেখি? সে কেয়া, তুমি আমার অসুস্থ মাটাকে কেন টানছো? আর তুমি জানো না আমার ছোট ভাইটা এখনো কোনো কাজ করে না, সে এখনো পড়াশোনা করছে। বাবা থাকলে নিশ্চয় আমার ভাবতে হতো না। এখন বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাইয়ের পড়া বন্ধ হবে, এটা আমি মানতে পারবো না কখনো। নিজের মনটাকে বদলাও কেয়া। ওসব সিফি বলে আমাকে ভয় দেখাতে পারবে না। আমি স্পষ্ট কথার মানুষ, অত টাকা গচ্চা দিয়ে রান্নার লোক রাখার কোনো ইচ্ছেই আমার নেই। টাকাগুলো তো গাছ থেকে খসে পড়ে না। তাহলে আমি এখন কি করব? নিজেকেই রান্নাঘর সামলাতে হবে, এদিকে টাকার দিকেও মায়া করবে, রান্না করতেও বিরক্ত বোধ হবে। এটা তো হয় না। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর তা যদি না করো তাহলে একাই সব সামলাও। তোমাকে একবার না হাজারবার বলেছি আমি কি চাইছি, তুমি এখনো বুঝতে পারোনি? তবে শুনে রাখো, আমার চাওয়া আমি আদায় করেই ছাড়বো। আমি মেশিন না যে সবকিছু আমাকে সামলে নিতে হবে। আচ্ছা, সবকিছু দেখার ভারটা কি আমাদের একার? আর অন্য কারো ভার নেই? দেখো কেয়া, তুমি যা চাইছো আমি সব জানি, কিন্তু তুমি যা চাইছো সেটা পূর্ণ করা আমার পক্ষে সম্ভব নয়, সেটা তুমি ভালো করেই জানো। কি আর করার, না দিলে চা। আমি বড় মায়ের ঘর থেকে একটু ঘুরে আসি। কেয়াটা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, কেমন যেন বদলে যাচ্ছে। এই কেয়াকেই কি আমি ভালোবেসে বিয়ে করেছিলাম? ওকে কেন যেন এখন চিনতেই পারছি না। কিরে বাবা মামুন, কখন ফিরলি? আমার ওষুধগুলো নিয়ে এসেছিস? মাজাটা ব্যথায় টন টন করছে বাপ। এ ব্যথা মনে হয় আর কখনো যাবে না। এই তো মা, কিছুক্ষণ আগেই ফিরেছি। তোমার কোমরের ব্যথাটার জন্য ওষুধও এনেছি। আমার মনে হয় নতুন ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে। রাতে খাওয়া শেষে ওষুধগুলো খেয়ে নিও তো। ও কোমর ব্যথা যত ওষুধই খায় না কেন আর কমবে না বাবা। কবরে না যাওয়া পর্যন্ত যন্ত্রণাটা থেকেই যাবে। এ নিয়ে আর ভাবি না, শুধু ওষুধ খেয়ে সীমিত সময়ের জন্য ব্যথাটা নিবারণ করে রাখতে পারি, এটাই আর কি। আমার শুধু এটাই ভেবে খারাপ লাগে, দিন দিন তোদের বোঝা হয়ে যাচ্ছি রে বাপ। চুপ করো তো তুমি। আমি শহরের ভালো ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে এর একমাত্র প্রতিকার হলো অপারেশন করা। একটু ঝুঁকি আছে, তবে সমস্যা নেই। তবে একটু সময় চেয়েছে আর কি। আমি ভাবছি ফাহাদের MBAটা শেষ হলে তারপর না হয় অপারেশনের দিকে এগোবো। এর মাঝে তুমি নিজেকে শক্ত করো মা। বৌমা এত কিছু সহজে মেনে নেবে বাবা? তোর ছোট ভাইটার একটা গতি হলে হাঁপ ছেড়ে বাঁচতাম, মরেও শান্তি পেতাম। তোমার অপদার্থ ভাইয়ের জন্য আর কত খরচ করবে? পারলে তো নিজেদের জমানো যা কিছু আছে সবই দিয়ে দেবে। আমি আর ওর পিছনে একটি টাকাও খরচ করব না। তোমার জন্যও তো খরচ করেছিলাম। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তো আমার জন্যই। তবে এ সংসারের প্রতি অবশ্যই তোমার দায় আছে।
যেটা প্রতি মুহূর্তে তুমি অস্বীকার করে যাচ্ছ। বিয়ের 1.5 বছর যেতে না যেতেই আলাদা হয়ে যেতে চাইছো। কি কারণে আলাদা হবে? বাড়ির এত লোকের রান্না তুমি একা করতে পারবে না? বাড়িতে লোক বলতে আমার অসুস্থ মা আর আমার ছোট ভাইটা। রান্নার লোকও রাখবে না, আলাদা টাকাও খরচা হবে বলে আমাকে নিয়ে আলাদা থাকাই তোমার একমাত্র সমাধান। কি আজব প্রাণী তুমি! না না, এসব বলা যাবে না, নইলে সংসারে তুফান নেমে আসবে। চুপ করে থাকাটাই ভালো। আচ্ছা বলো তো, আমি তোমাকে নিয়ে চলে গেলে মাকে কে দেখবে শুনি? কেন, তোমার ভাই দেখবে? সবসময় ভাইয়ের ঘাড়ে চেপে বসে অন্ন ধ্বংস করার থেকে নিজের মায়ের দায়িত্ব নিয়ে ভালো ছেলের পরিচয় দিক। ঘাট থেকে নামলে বেঁচে যাই। ওকে বলে দিও কালকে থেকে যেন আর আমাদের সাথে না খায়। ওর নিজেরই ঠিক নেই কিছু, ও কি করে মাকে দেখবে? আমি তো মায়ের ছেলে, আমারও তো মায়ের ভালো ছেলে হতে ইচ্ছে করে নাকি? মায়ের ছেলে হয়ে মাকে ঘর থেকে নামাতে পারবো না আমি। মামুন কেয়ার সাথে আর কোনো তর্কে না জড়িয়ে বিয়ের আগের কিছু স্মৃতিচারণ করতে থাকে। কেয়াদের অবস্থা তখন খুবই খারাপ। কেয়ার বাবা ফুটপাতে সস্তার কাপড় চোপড় বিক্রি করে। কেয়ার পরিবার প্রায়ই মামুনের দোকানের থেকে বাজার সদাই করত। এভাবে বাকির খাতাতেও মোটা দাগের টাকা জমা হচ্ছিল। এমনি একদিন কেয়া মামুনের দোকানে এসে হাজির। এত আপসেট দেখাচ্ছে কেন তোমাকে? কি হয়েছে তোমার বলো তো? ভালো কলেজে অ্যাডমিশন পাওনি নাকি? রেজাল্ট তো অনেক ভালোই ছিল তোমার। আমাকে বলা যায় না কি হয়েছে তোমার? কিছু না মামুন ভাই, জিনিসগুলো তাড়াতাড়ি দাও, বাড়ি যাব। এমনিতে অনেক দেরি হয়েছে। বলার মতো কিছু হলে অবশ্যই বলতাম, তবে আমার মনে হচ্ছে পড়াটা আর হবে না ভাই। দেখি ভাগ্যে কি আছে। কেন কেন পড়া হবে না? এত ভালো রেজাল্ট করার পরও পড়া বাদ দেওয়ার চিন্তা তোমার আসে কি করে? কি কারণে পড়া হবে না শুনি? একটু খুলে বলবে আমাকে? বাবা আর টানতে পারছে না গো। কলেজের ফিস, বইপত্র, টিউশন টানতে পারবে না বলছে। ভাবছি পড়া ছেড়ে দিয়ে কোনো কাজ খুঁজে নেব। বাবারও সাহায্য হবে, সংসারটাও ভালো চলবে। আমি থাকতে তোমার পড়া বন্ধ হবে না। তুমি কলেজে ভর্তি হও, আমি আছি তোমার পাশে। এভাবে তাকিয়ে আছো কেন? বলছি তো কলেজে ভর্তি হও, টাকা পয়সা যা লাগে আমি দেব, তবুও তোমার পড়া বন্ধ হতে দেব না। তুমি কেন দেবে? আমি তোমার কি হই? আমি তোমার টাকা কিছুতেই নিতে পারবো না মামুন ভাই, এটা ভালো দেখায় না। তুমি কখনো আমার মনের কথা বুঝতে পারোনি। যাকে ভালোবাসি তার জন্য এটুকুও করার কি অধিকার নেই আমার? তোমাকে শুরু থেকেই আমার ভালো লেগেছিল, মুখ ফুটে বলতে পারিনি, আজ সাহস করে বলে ফেলছি। তুমি অ্যাডমিশনের সব প্রস্তুতি নিয়ে নাও, যত টাকা লাগে আমি দেব, তোমাকে চিন্তা করতে হবে না। মা কেয়া, তোর পড়াশোনাটাও শেষ হলো, এখন আবার নামি দামি ইংলিশ মিডিয়ামে চাকরিও করছিস। আমি বলি কি, মামুনকে তুই বিয়ে করিস না মা। ওর থেকে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব। প্রতি মাসে বেতন থেকে কিছু টাকা হাতে ধরিয়ে দিবি, তাহলে ঋণ পরিশোধ হবে। মামুনের কি যোগ্যতা আছে তোকে বিয়ে করবে? ওকে তুই ছেড়ে দে মা। ওর মতো ছেলেকে তুই বিয়ে করিস না। সামান্য একটা দোকানদার, তাকে বিয়ে করে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিস না মা। কি বলছো মা? আমি এমন অধর্ম কাজ করতে পারবো না। আর তাছাড়া তুমি ভালো করেই জানো আমার এতদূর আসার পেছনে মামুনের হাত কতটা ছিল। সব থেকে বড় কথা, আমি মামুনকে ভালোবাসি। আমি জানি তোমার খারাপ লাগে, কিন্তু কি করব বলো? তোমার মা ভাইয়ের দেখাশোনা, স্কুলের কাজ সবকিছু একসাথে সামলাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। এভাবে আর পারবো না মামুন। কি করব বলো? তুমি তো লোক রাখতে চাও না, আমি বাকি করতে পারি। তুমি চাইলে বলো, কাল আমি খুঁজে দেখব। চলো না আমরা আলাদা কোথাও চলে যাই। দেখবে তোমার ভাই এদিকটা ঠিক সামলে নেবে। তুমি মাথার ওপরে আছো বলেই গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। তুমি না থাকলেই নিজের দায়িত্বটা বুঝে নেবে। ও চেষ্টা করছে কেয়া, পারছে না তো কিছুতেই। তাছাড়া ভাইয়ের ওপরে মায়ের দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি কোথাও যেতে চাই না, আর পারবো না। কেন মিশি মিশি এসব বলছো তুমি? তুমি কি আমাকে চাও না?
চুপ করে আছো যে? আমাকে চাও কি না সেটা বলো। এভাবে চুপ থাকলে হবে না। আমার সন্দেহ হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। আমার এইটুকু কথা তুমি মানতে পারছো না? বেশি কিছু তো চাইনি তোমার কাছে। কি হলো বলছো না? আমি খুব ক্লান্ত কেয়া, আমাকে ঘুমোতে দাও। আর দয়া করে তুমিও ঘুমিয়ে পড়ো, সকালে কাজ আছে। তুমি ক্লান্ত আর আমি? আমার পরিশ্রমটা বুঝি তোমার চোখে পড়ে না? আগে আমার প্রশ্নের জবাব দাও, নইলে তোমাকে আমি ঘুমোতে দেব না। তুমি আমাকে যদি ভালোই না বাসো তাহলে বিয়ে করেছিলে কেন? ভুল করে ফেলেছিলাম। 1.5 বছর আগে মস্ত বড় একটা ভুল করে ফেলেছিলাম, তারই মাসুল দিতে হচ্ছে এখন। তোমার মতো গুণী মেয়ে যে আমার মতো একটা গাধাকে ভালোবাসতেই পারে না, সেটা বুঝতে পারিনি। তুমি আর আমি কোনোভাবেই কি মিশ খাই? তেল আর জল মিলেছে কোনোদিন দেখেছো কখনো? ভুল? মস্ত বড় ভুল ছিল তোমার। আমি কিন্তু মায়ের হাজার আপত্তি থাকা সত্ত্বেও তোমাকে বিয়ে করেছিলাম। এখন তোমার কাছে আমি ভুল হয়ে গেলাম, এই প্রতিদান দিলে তুমি আমার ভালোবাসার? সেটা তুমি কৃতজ্ঞতা বোধ থেকে করেছো, কিন্তু বিশ্বাস করো, এর কোনো দরকার ছিল না। তুমি যদি আমাকে একবার বলতে, তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিতাম। মুক্তি দিতে মানে? ঠিক আছে, এক্ষুনি মুক্তি দিয়ে দাও। আমি আর তোমার সাথে থাকতে চাই না। এতই যখন মুক্তি দেওয়ার শখ, তাহলে আজই দিয়ে দাও। আমি আর তোমার কাছে আসবো না। থাকো তুমি তোমার সংসার নিয়ে। দিলাম মুক্তি, যেখানে খুশি সেখানে যাও, আমি কোনো পরোয়া করি না। তোমার যা খুশি তাই করো। বারবার কল করছো কেন? তুমি বোধহয় ভুলে গেছো কালকে কি কথা হয়েছিল আমাদের মাঝে। মনে করিয়ে দেব? চিন্তা হয় বোঝো না? আমি তো ভেবেছিলাম তুমি তোমার মায়ের বাড়িতে গিয়েছো, তবুও সারাদিন একবারও তো খবর দাওনি। একবার খবরটাও তো দিতে পারতে। আর কি কথা হয়েছিল শুনি? আমার সাথে তোমার কোনো ঝামেলা টামেলা হয়েছে, সেটা কি আমি ভুলে গিয়েছি? আসলেই ভুলে গেছো নাকি ভান করছো? আমাকে মুক্তি দিতে চাইছিলে না? আমি আর ফিরবো না তোমার কাছে। থাকো তুমি তোমার ভাইকে নিয়ে, মাকে নিয়ে। যে বাড়িতে আমার কোনো মূল্য নেই, সে বাড়িতে আমি আর ফিরতে চাই না। তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে নাও। আমার কাছে আর কখনো ফোন করবে না। কেয়া কবে ফিরবে বাবা? বলেছে কিছু? তোর একা হাতে রান্না বান্না দোকান সামলানো অনেক কঠিন হয়ে পড়েছে, তাই না? তুই না হয় একবার যা, কেয়াকে ফিরিয়ে নিয়ে আয় বাপ। কেয়া নেই বলে তোমার কি অসুবিধা হচ্ছে? জানি না ও কবে ফিরবে। ওকে নিয়ে এবার কথা বলা বন্ধ করো তো মা, ভালো লাগছে না। আজকে বাড়িতে গিয়ে রান্না করার কোনো এনার্জি নেই। যাওয়ার পথে কয়টা রুটি নিয়ে যাব। আজ রাতটা না হয় রুটি খেয়েই চালিয়ে দেব। হাঁ করে আছো কেন? যাও ঘরে যাও, আমি চা করে নিয়ে আসছি এক্ষুনি। এই নাটকের মানে কি? তুমি তো বলেছিলে আর ফিরবে না, তাহলে এখন তোমাকে এখানে দেখছি। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? নাটক? শয়তান, হতচ্ছাড়া, বাদর কোথাকার! এতদিনে একবারও আমার খোঁজ নাওনি কেন? আমাকে ভুলে গেছো তাই না? আমার কথা একবারও তোমার মনে পড়ে না? এই তোমার ভালোবাসা? মামুন আর কোনো কথা না বলে কেয়াকে অনুভব করতে থাকে। তার মনে একটাই কথা, কেয়া আছে, ফিরে এসেছে। তার ভালোবাসার মহামানবী এখন তার চোখের সামনে। এই যে শোনো, এতক্ষণে এলে তুমি। আজ কিন্তু দারুণ একটা খবর আছে, ভাবতেই পারবে না তুমি। অনেক দিন পর সুখবর পেয়ে ভালো লাগছে গো। ও মা, তোমার মুখে এমন আহ্লাদে হাসি কেন? সিরাজের রেজাল্ট বেরিয়েছে নাকি? নাকি কোনো লটারি পেয়েছো? জলদি বলে ফেলো তো দেখি। সিরাজের রেজাল্টও বের হয়নি, লটারিও পাইনি। তবে লটারির থেকেও কম কিছু নয়। শুনলে তো আনন্দে মাথা ঘুরে যাবে তোমার। ছোট ভাই আর তার বাচ্চা সহ আমাদের বাড়ি আসছে পরশু, থাকবে কয়েকদিন। ভাবতে পারছো কতদিন পর সবাই একসাথে হব আমরা? তোমার ছোট ভাই আর তার পরিবার সহ আমাদের বাড়িতে বেড়াতে আসছে? এ তো দেখছি গরিবের বাড়িতে হাতির পা গো। তুমি নিশ্চিত হয়ে বলছো তো? দেখো, আমার সাথে কিন্তু আবার ইয়ার্কি করো না। এত বড় বিষয় নিয়ে ইয়ার্কি করা আমি মোটেও পছন্দ করি না। না গো না, আমি কোনো ইয়ার্কি করছি না। আমাকে ফোন করে তারা জানিয়ে দিল। কিন্তু আমাকে একটা কথা বলো তো, ওরা আসার কথা শুনে তুমি এমন ঘাবড়ে গেলে কেন?
নাকি তুমি চাইছো না তারা আমাদের বাড়িতে আসুক? মুখটা যে পেঁচার মতো করে ফেললে। এখানে ঘাবড়ে যাওয়ার কি আছে? মাসের একেবারে শেষ, টাকা টানাটানি এমন পর্যায়ে পৌঁছেছে যে সিগারেট পর্যন্ত বাকিতে কিনছি। 3 দিন অতিথি এসে থাকলে খরচাটা কোথায় থেকে জোগাড় করব শুনি? সেটা হিসেব করতেই মাথা ঝিঝি করছে। হ্যাঁ, মানে তুমি আজকের দিনে এসে এসব হিসেব করছো? বোনের বাড়িতে ভাই এলে কি দিনক্ষণ দেখে আসে নাকি? আত্মীয় স্বজনের যখন মনে পড়বে তখনই আসবে। আর চিন্তা করো না, আমি কিছু টাকা আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। সংসারে তো প্রতিদিন সবটা খরচা হয় না, একটু একটু করে জমিয়েছিলাম। আমি আগেই ভেবেছিলাম তোমার মাসের শেষ হলে তো একটা না একটা বায়না থাকবেই। তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি, সময় করে বাজার করে এনে দিও। তোমার জমানো কত টাকাই বা হবে? এত লোকজনের খরচাপাতি ওই টাকায় কুলোবে না গো, সেটা তুমি ভালো করেই জানো। আর তোমার ছোট ভাই তো নেহাতি কোনো সাধারণ মানুষ নয়, তাদের সাথে আমাদের আকাশ পাতাল ফারাক। তার অবস্থান বুঝে আমাকে ব্যবস্থা করতে হবে। ছোট ভাই তো আমাদের নিজের মানুষ, ওকে নিয়ে এত শঙ্কা কেন তোমার? ভাই তার বোনের বাড়িতে আসবে, কোনো 5 স্টার রেস্টুরেন্টে তো নয়। আমাদের যেমন সামর্থ্য তেমনটাই করা হবে। তাদের যদি রাজকীয় খাবার খেতে ইচ্ছে হয় তাহলে তারা নিজেদের পয়সায় খরচা করে নিয়ে আসবে। সেটা তো তুমি এখন বলছো, ঠিকঠাক মতো বাজার না করে দিলে তুমি তখন উল্টাপাল্টা কথা শোনাবে। যাই হোক, আসবে যখন তখন আর কি করার আছে? কোথাও থেকে টানটুন দিয়ে 3 দিন চালিয়ে দিবক্ষণ। নিয়ে এসো দেখি ক টাকা জমিয়েছো। তারপরও যদি তোমার নিজের ভাই হতো সমস্যা ছিল না, কিন্তু সে তো তোমার ফুফাতো ভাই। ভয়টা তো ওই জায়গাতেই, হাতের জায়গায় পকেট কাঁপতে শুরু করেছে। আমি কি করব বলো? আমি তো আর তাদেরকে নিজের থেকে আসতে বলিনি। ভাবি নাকি বলেছে আমাদের শহরটা একটু ঘুরে দেখবে। এখন ভাবিকে আমি বারণ করি কি করে বলো তো? এত বড় লোক মানুষকে কি আর বিবেকিনের মতো কাজ করবে এটা কি তুমি ভাবতে পারো? শহরটা ঘুরতে চেয়েছে, তাই ভাবলাম ওদের সাথে আমাদেরও শহরটা ভালোভাবে ঘুরে দেখা হবে। কতদিন ধরে এখানে এসেছি, ভালো মতো তো কোনো কিছু দেখাই হয়নি। কি ব্যাপার, সারা বাড়িঘর দেখছি চকচক ঝকঝক করছে, মনে হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে। তাই এত পরিশ্রমের কারণ তো বললে না? তুমি মনে হয় ভুলে গেলে ছোট ভাই ভাবি আসবে আর আমি ঘর দরজা অপরিষ্কার রাখতে পারি? তোমার বড্ড ভুলো মন। ঘরে তো একটা খাট ছিলই, তারপরও আবার নতুন ক্যাম্প খাট বসানোর কি দরকার ছিল? ওই খাটে কি শোয়া যেত না? এখানেও তো একগাদা খরচা হয়ে গেল। শিপন অনেক বড় হয়েছে গো, ছোট ক্যাম্প খাটে ওর কষ্ট হবে। বড়লোক ঘরের বউ এখানে আসার পর যদি ভাবে শোবার ব্যবস্থা খারাপ, তখন লজ্জায় পড়ে যাব গো। সেজন্য বেড কভার, পিলো কভার সবই নতুন নিলাম। ঘরের পরিবেশ সুন্দর হলে সবসময় মনটা ফুরফুরে থাকে। তার মানে আমাদের নিজেদের ছেলেদের শোবার জায়গা হবে ক্যাম্প খাটে, আর আরামদায়ক বিছানা হবে অতিথিদের জন্য। বেশ, অতিথি বলে কথা। সিরাজের তেমন কিছু হবে না, ওর যেখানে রাত সেখানেই কাজ। আর ভাই ভাবি আসছে শুনে ও অনেক খুশি। ওর কাছে বড় বিছানা, বড় খাট সেরকম কোনো ব্যাপারই না। ভাবি, কতদিন পর তোমাকে দেখলাম বলো? সেই কবে দেখেছিলাম তোমাকে। শিপনও তো দেখছি অনেক বড় হয়ে গেছে। ভালোই হলো তোমরা এসেছো। বড় ফুপু সেই যে এসেছিল, তারপর থেকে তো আর এ মুখ হলো না। সোমা, যাই বলো না কেন, তোমাদের বাড়িতে ঢুকলেই যে শান্ত একটা গন্ধ পায়, সব জায়গায় কি এমন পাওয়া যায়? শহরের কোলাহল থেকে অনেকটা আরাম। হাত মুখটা ধুয়ে আসি, কলপাটটা দেখিয়ে দাও তো দেখি। কিন্তু বলো তো, আজ দুপুরে কি রান্না করেছো? না মানে একটু জানতে চেয়েছিলাম আর কি। যা রান্না করেছি তা তোমাদের ভালোই লাগবে ভাবি। ডাল আর ভাজা তো আছেই, আর ভাতের সাথে ইলিশ আর পাবদাও রেঁধেছি। ভাবলাম তোমরা তো মাছ অনেক ভালোবাসো। আমাদের গ্রামের সামনের নদীটা থেকে টাটকা ইলিশ মাছ কিনে এনেছে। শহরে তো বরফ দেওয়া ছাড়া ইলিশ মাছ পাওয়াই যায় না।
আর দেখো আমাদের এখানে তাজা তাজা ইলিশ পাওয়া যায়। ইলিশ পাবদা, তাজা ইলিশ মন্দ নয় তো, কিন্তু একটা সমস্যা আছে যে সোমা, আমার শিপনটা কিন্তু একদমই মাছ খেতে পারে না। মাছ খেতে তার ছোটবেলা থেকেই না, মাছ দেখলেই মুখ ঘুরিয়ে ফেলে। তোমাদের পক্ষে হয়তো অসুবিধে হবে, এখন আবার শিপনের জন্য মাংস নিয়ে আসতে হবে। দেখি শিপনকে বোঝাই, ও কিনা আজকে দুপুরে কষ্ট করে মাছ ভাতটাই খেয়ে উঠুক। এ মা, সি, এ কি বলছেন ভাবি? শিপন মাছ খায় না এটা তো আগে জানতাম না। কোনো অসুবিধে নেই, আমার ভাইপোর জন্য মাংস আনতে কষ্ট হবে কেন? আমি এক্ষুনি ওকে বলছি আধা কেজি খাসির মাংস এনে দিতে। বাকিটা চলবে তো ভাবি? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, আধা কেজি যথেষ্ট। দুবেলা ছেলেটার আমার বেশ ভালোই চলে যাবে। আমার শিপনটা হয়েছে একদম আলাদা, ওর সবসময় মাংস ভাত চাই। যাও, রান্নাঘরে মাংস এনে রেখে দিয়েছি। যাই বলো না কেন, 52টা ঠান্ডা লেগেছে আমার। মানুষ এতটা নির্লজ্জ হতে পারে ভেবে পাচ্ছি না। নিজের ছেলের জন্য মাংস চাইবে, আমাদের ছেলের কথা একটি বারও ভাবলো না। বড় লোকেরা বুঝি এমনই হয়। থাক গো, তুমি কিছু বলো না, ওরা শুনলে মন খারাপ করবে। আমাদের ছেলেকেও দিচ্ছি, ও তো কতদিন ধরে মুখে মাংস তুলে দেখেনি। দয়া করে তুমি শান্ত হও তো, 3টে দিন ওদের মন রক্ষা করে চলো। চলে যাওয়ার পরে তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু এখন কিছু বলো না গো। তোমাদের এখানে তো অনেক পরিবর্তন হয়েছে, নতুন মার্কেট, নতুন রেস্টুরেন্ট, সবই ঘুরে দেখলাম। কি চমৎকার, প্রতি মোড়ে মোড়ে যেন মানুষের ভিড়। আজ আমরা কি কি খেয়েছি তা শুনলে তোমাদের জিভে জল আসবে গো। শিপনকে নিয়ে কত খাবার যে ট্রাই করলাম, তার কোনো শেষ নেই। পিৎজা, বার্গার, আইসক্রিম, আরে বাপরে কত কি, কোনো শেষ নেই। কাকু, আপনি তো জানেন না, আমি আজ প্রথমবার চিজ বাস্ট পিৎজা খেলাম, কি মজা! আর ওই বার্গারে যে কি নরম নরম মাংস ছিল, অসাধারণ লেগেছিল খেতে। তোমরা যদি আমাদের সাথে যেতে, তোমরাও খেতে পারতে কাকু। তাহলে তো তোমরা আজ অনেক কিছু খেয়েছো, অনেক মজাও করেছো, তাই না? ভালোই করেছো। আমাদের এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, ঘোরার জায়গাও অনেক। এই কথাটা সত্যি বলেছো শিপন। আমরা একটা দোকানে গিয়ে কেক খেলাম, তো কেকটার বেশিরভাগই শিপন খেয়ে নিল। ছেলেটা খাবারের প্রতি এতই দুর্বল, ফাস্ট ফুড, পিৎজা এগুলো পেলে মনে হয় তার আর কিছুই দরকার হয় না। ভালোই তো, কিন্তু আপনারা কিছু আনলেন না যে? আমরাও তো ট্রাই করে দেখতাম কত দামি খাবার আপনারা খেয়েছেন। ওফ, আনতে পারিনি গো, এত শপিং, এত ভিড়, অত কিছু কি মনে থাকে বলো? বুঝতে পারছি সিরাজ আমাদের ফেরার অপেক্ষা করছিল, কিন্তু ও তো তোমাদেরই ছেলে, যখন মন চায় তখন খেতে পারবে। আজ না হয় নাই খেলো, পরে এক সময় ঘুরিয়ে নিয়ে এসে তাকে খাইয়ে দিও। একা একা ঘুরতে গিয়ে আবার সাতকাহন করে শোনানো হচ্ছে। আমাদের তো একবারও বলতে পারতো। এত কিছু যখন খেয়েছে, সিরাজের জন্য হাতে করে কিছু আনলেও তো পারতো। কত আশা করেছিলাম, ছেলেটা কত আশা করেছিল ওরা এলে একসাথে মিলে ঘুরতে যাব। একা একা ঘুরতে গেল, বলার প্রয়োজনও মনে করলো না, আর এখন এসে গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। শুনলে না, কালকেও নাকি তারা ঘুরতে যাবে। আমি সিরাজকে আগে থেকেই কোথাও পাঠিয়ে দেব। ছেলেটা আমার আজকের জন্য অনেক মন খারাপ করেছে। যাওয়ার সময় ছেলেটা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, খুব কষ্ট হয় তখন আমার। এখন ঘুমিয়ে পড়ো। ধারের 25,000 টাকা কিভাবে শোধ দেব চিন্তায় পড়ে যাচ্ছি। সামনে কিছুদিন পর অফিস থেকে ছুটি নিয়ে তোমাদের নিয়ে ঘুরতে বেরোবো। এখন আর ওসব নিয়ে মন খারাপ করো না তো। অনেক দিনই তো থাকলাম, তোমাদের জন্য তেমন কিছু আনতেও পারিনি। এই টাকাটা রাখো, কিছু কিনে নিও। জানোই তো ঘোরাঘুরিতে এত ব্যস্ত ছিলাম, কি বলবো, তোমাদের জন্য কোনো কিছু কেনার সময়ই পাই নাই। তাহলে ভালো থেকো গো, আজ আমরা আসি। এক সময় করে আমাদের বাড়ি ঘুরতে এসো। টাকাটা তো নিয়ে নিলে, আমরা যে ওদের কিছু দিইনি সে খেয়াল কি তোমার আছে? কি ভাববে বলো তো? নতুন কুটুম এলে এভাবে কেউ খালি হাতে ফেরায় নাকি? তুমি যাই বলো,
আমার কিন্তু অনেক খারাপ লাগছে। দরকার নেই কিছু দেওয়ার, ছোট লোক ছেঁচড়া, শুধু টাকা পয়সা ধন দৌলত থাকলেই মানুষ বড় লোক হয় না, মনটাও বড় হতে হয়। আমরা তো আর গরিব, ওরা তো আমাদের থেকেও গরিব। অমন ছোট লোকদের আমাদের বাড়িতে জায়গা দেওয়াই উচিত হয়নি। ওরা আমাদের বাড়িটাকে হোটেল মনে করে থেকেছে। যাওয়ার সময় টাকা দিল, আমিও হোটেল মালিক মনে করে টাকাটা নিলাম, এতে অন্যায় কি? সে কি গো, কারা আবার ছ্যাঁচড়া ছোট লোক? অমন বিরাট অবস্থাশালী মানুষদেরকে তুমি কিনা গরিব ছ্যাঁচড়া বলছো? তুমি আমাকে হাসালে। জেনেও না জানার ভান করছো? বুঝেছো তো ঠিকই, ওরা পারতো না আমাদের আত্মীয় ভাবতে। আসলে আমরা মধ্যবিত্ত মানুষগুলোই ভালো, আত্মীয় স্বজনের ভালো মন্দ সব বোঝার চেষ্টা করি। আমার বয়েই গেছে ওদের মতো গরিবদের বাড়িতে বেড়াতে যেতে। আমার 25,000 টাকা ঋণের বোঝা ভাবতে যেন বুকটা চিনচিন করছে। যা হবার তা হয়েছে, এখন এসব নিয়ে আক্ষেপ করার আর কিছুই নেই। তুমি বরং যাও, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসো তো। ঋণের বোঝার কারণে মাথাটা কেমন ঝিমঝিম করছে।